আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিগত 15 বছরে সব নির্বাচন ও শেখ হাসিনার দেখানো উচ্চ প্রবৃদ্ধির তথ্য ভুয়া ছিল, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাতে লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। 6 মাসে বন্ধ হয়েছে 1.5 শতাধিক পোশাক কারখানা, আরও 115টি ঝুঁকিতে। সংকট সমাধানে বিশেষায়িত টাস্ক ফোর্স গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। এবং মামলা জটিলতায় 22 বছরেও শেষ হয়নি ঝালকাঠির ইকো পার্ক প্রকল্পের কাজ, হতাশ ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুতই কাজ শেষ করার আশ্বাস প্রশাসনের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনায় তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, গত 15 বছরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তা সবই ভুয়া। সেসব নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। এছাড়া মেটার সাথে এক বৈঠকে ফেসবুকে মিস ইনফরমেশন প্রতিরোধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গল্প তুলে ধরেন তিনি। পাশাপাশি পতিত শেখ হাসিনা সরকারের অন্যায় দুর্নীতির কথাও এই বিশ্ব ফোরামে আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার দুর্নীতির রেকর্ড সংরক্ষণ করা হবে। শেখ হাসিনার সময় ভুয়া নির্বাচনগুলোতে কেউ ভোট দিতে পারেনি বলেও জানান প্রধান উপদেষ্টা। The regime that ruled the country, all fake elections, nobody voted, but she got elected herself as they wish. So it's a single person regime which commanded everything, and that's what made all the people and the students furious. তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। The amount of money laundered away from the country, from the banking system, the total amount they estimated, calculated about $17 billion from the banking system, just laundered away. The students were saying, we will have to build a new Bangladesh. They don't have to see anything connected with the old Bangladesh. So that's a big task for us. How to define that new Bangladesh, how to start that new Bangladesh. And we are committed to create a new Bangladesh. এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ক্লাইমেট হাব সেমিনারে অংশ নেন ডক্টর ইউনূস। So the whole country has expectation now. Managing their expectation is a big task for us, because they want everything to happen right now. If you are a government, if you have the power, why can't you do it? You have to do it now. এদিন বিশ্ব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যানা বিজার্ড এর সাথে সাইডলাইন বৈঠক করেন প্রফেসর ইউনূস। এছাড়া মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক ক্লেগের সাথে বৈঠকে ফেসবুকে অসত্য ও ভুয়া সংবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেখানো উচ্চ প্রবৃদ্ধির তথ্য ভুয়া ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতদিনে বিশ্ববাসী কেন শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কথা বলেনি সেই প্রশ্ন তোলেন তিনি। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 15 বছর ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতি ও বিশাল গার্মেন্টস শিল্পকে ঘুরে দাঁড় করানোর কৃতিত্ব দেওয়া হয় শেখ হাসিনাকে, অথচ তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা ও ভিন্ন মতকে দমন করার অভিযোগ রয়েছে। ডক্টর ইউনূস বলেন, এর জন্য পুরো বিশ্ব দায়ী। এ সময় অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধান উপদেষ্টা।
আজ রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন একথা বলেন। তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। আজ সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি হতে পারে। পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন তিনি। বাসায় সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ডাক্তার জাহিদ। এদিকে গতরাতে দাদি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে দেখা করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও জাফিয়া রহমান। ওনার যে পরীক্ষার রিপোর্ট তার মধ্যে দুই একটা এখনো আসেনি, কয়েকটা পরীক্ষার রিপোর্ট এখানেও হয় না, কয়েকটা পরীক্ষা আছে সেগুলো বাইরে থেকে করাতে ওনারাই করাচ্ছেন, তো সেগুলো হয়তো চলে আসবে। এবং আজকেও ওনাকে এখানকার বিশেষজ্ঞ এবং কিংস কলেজের বিশেষজ্ঞরা ওনাকে দেখেছেন, ওনার পরীক্ষা করে স্বাস্থ্য পরীক্ষা করেছেন, আমাদের ডাক্তার সাহেবদের সাথে কথা বলেছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহধর্মিনী জুবাইদা রহমান এবং শামেলা রহমান সহ ওনার নাতনিরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে উপদেষ্টা বলেন, 1-11 বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে আগামীতে আরেকটা 1-11 সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করতে হবে। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে যে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে তারা। এই উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের উচিত সরকারের কাজে হস্তক্ষেপ থেকে বিরত থাকা। এখনো শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ বন্ধ হয়নি। 5 আগস্টের পর এখন পর্যন্ত 1.5 শতাধিক রপ্তানিমূলক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে নতুন করে আরো 150টি কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। সংকট সমাধানে বিশেষায়িত টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। গত বছর জুড়ে গ্যাস বিদ্যুতের সংকটে ছিল রপ্তানিমুখী শিল্প কলকারখানা। সুদের হার বৃদ্ধি, ডলারের চড়া মূল্য ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এই খাতের উদ্যোক্তারা নতুন করে ব্যবসা বাড়াতে পারেননি। তার উপর শ্রমিক অসন্তোষে অস্থিরতা বাড়ে পোশাক কারখানায়। ছাত্র জনতার আন্দোলনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাভার আশুলিয়া অঞ্চলের পোশাক কারখানায় অস্থিরতা এখনো কাটেনি, বরং থেমে থেমে শ্রমিক আন্দোলনে ব্যাহত হচ্ছে কর্মসংস্থান ও জাতীয় আয়। শ্রমিকদের অসন্তোষ আছে, ব্যাংকের চরম অসহযোগিতা আছে, এই সবকিছু মিলিয়ে এখন ফ্যাক্টরিগুলির করুণ অবস্থা যাচ্ছে। কতগুলি শ্রম অসন্তোষ অতীতে ঘটেছে বা এখনো ঘটছে, তার পিছনে খুঁজলে পাবেন কেউ না কেউ তাদেরকে ইন্ধন দিচ্ছে। তাদের টার্গেটই হচ্ছে অর্থনীতিটাকে পঙ্গু করে দেওয়া, এই বিশাল জনগোষ্ঠীকে কর্মহীন করে দেওয়া। গত 1 বছরে প্রায় 150 উপরে ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং আগামী 1 বছর আরো 100 উপরে ফ্যাক্টরি বন্ধ হবে। যে বর্তমান যে সিচুয়েশন চলছে, শ্রমিকদের সাথে কাউন্সিলিংটা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি কাউন্সিলিং এর পরও যদি তারা ভায়োলেন্স তৈরি করে, সেই জায়গাটাতে সরকারকে কঠোর হতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। পণ্য রপ্তানির ইতিবাচক ধারায় ফিরলেও সংকট কাটেনি পোশাক কারখানাগুলোতে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, সুশাসন ও শ্রম পরিস্থিতির উন্নতি না হলে সম্ভাবনার পরও পিছিয়ে পড়তে পারে দেশের অর্থনীতি। যেগুলোতে আগুন ধরে দেওয়া হচ্ছে সেখানে তো একটা নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। অন্য কারখানাগুলো কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, তারাও কিন্তু আর ভয়ের মধ্যে আছে যে কখন তার কারখানার উপরে গিয়ে আক্রমণটা হয়। তো এই অবস্থায় একটা বিশেষ টাস্কফোর্স গঠন করে সেখানে আইনগত যে বিষয়গুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সংযুক্ত করতে হবে। যদি আমরা আস্থার পরিবেশ এটা তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে যারা একটু খারাপ অবস্থাতে আছেন, যেগুলো আরো বন্ধ হওয়ার ঝুঁকির মধ্যে আছে, সেগুলোকে আস্তে আস্তে মূল ধারায় ফিরিয়ে নিয়ে আসার, যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে সেগুলো আবার কিভাবে চালু করা যায়, তার জন্য কিছু ফাইন্যান্সিয়াল এইড দিতে হবে এবং সবাইকে একটা স্বস্তির জায়গাতে নিয়ে আসতে হবে। শ্রম ও রাজনৈতিক সংকট কাটিয়ে নতুন বাজারে পণ্য রপ্তানির যে সুযোগ এসেছে তাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
নতুন করে আবারও কমেছে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ। বর্তমানে রিজার্ভ কমে ফের 20 বিলিয়ন বা 2000 কোটি ডলারের নিচে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 19.93 বা 1993 কোটি ডলারে নেমেছে। একই দিনে কেন্দ্রীয় ব্যাংকের পৃথক হিসাব মতে মোট রিজার্ভের পরিমাণ রয়েছে 2522 কোটি ডলার বা 25.22 বিলিয়ন ডলার। গত 15 জানুয়ারি দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল 2013 কোটি ডলার। ওই দিন কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে মোট রিজার্ভের পরিমাণ ছিল 2518 কোটি ডলার। সেই হিসাবে গত 6 দিনে রিজার্ভ কমেছে 20 কোটি ডলার। দেশে বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 1:26 মিনিটের দিকে তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। এ সময় অনেকে বিছানায় থাকায় শক্তিশালী কম্পন অনুভব করেন, যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে 106 কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি স্থল। এর প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে শক্তিশালী কম্পন হয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে 2 থেকে 3 সেকেন্ড কাঁপুনি অনুভব করেন, এরপর এটি থেমে যায়। এর অল্প সময়ের মধ্যেই আবার 2 থেকে 3 সেকেন্ড সবকিছু কাঁপতে থাকে। তবে দ্বিতীয়বার ঝাঁকুনির তীব্রতা কম ছিল। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত 1:30 থেকে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল বন্ধ করে দেয় BIWTC। এ সময় পথ দেখতে অসুবিধা হওয়ায় যাত্রী ও পরিবহন নিয়ে পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে 2টি এবং আরিচা কাজিরহাট নৌরুটের মাঝ নদীতে 2টি ফেরি নোঙর করতে বাধ্য হয়। এতে ভোগান্তিতে পড়েছে এই 2 নৌরুট ব্যবহারকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। মামলা জটিলতায় দীর্ঘ 22 বছরেও শেষ হয়নি ঝালকাঠির ইকো পার্ক প্রকল্পের কাজ। 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটি আলোর মুখ না দেখায় হতাশ, ক্ষুব্ধ এলাকাবাসী। তবে মামলা নিষ্পত্তি হলে দ্রুতই কাজ শেষ করার আশ্বাস জেলা প্রশাসনের। ঝালকাঠির প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 2002 সালে ঝালকাঠির গাবখান, ধানসিঁড়ি, সুগন্ধা ও বিষখালী এই 4 নদীর মোহনায় জেগে ওঠা চরের 55 একর খাস জমিতে ইকো পার্ক স্থাপনের প্রস্তাব গৃহীত হয়। বন বিভাগের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের আধুনিক পর্যটন ও বিনোদন কেন্দ্র হতো এটি। 4 কোটি টাকা বরাদ্দের পর বালু দিয়ে ভরাট করা হয় প্রকল্প এলাকা। এরপরই 35 একর জমির মালিকানা দাবি করে স্থানীয় প্রভাবশালী একটি মহল। আদালতে মামলা করলে আটকে যায় প্রকল্পের কাজ। ঝালকাঠি পৌর মেয়র জনাব লিয়াকত হোসেন তালুকদার এবং তার ছেলে মনিরুল ইসলাম তালুকদার এই সম্পত্তিটা আত্মসাতের জন্য দুটা যোগাযোগী মোকদ্দমা দায়ের করে। পরবর্তীতে সাধারণ জনগণ এটা জানার পরে তারা বিদ্রোহে ফেটে পড়ে এবং তারা এই ইকো পার্ক রক্ষার জন্য এবং ইকো পার্ক প্রকল্প বাস্তবায়নের জন্য একটা কমিটি গঠন করে। প্রস্তাবিত এই পার্কে রেস্ট হাউস, প্যাডেল বোট, গাড়ি পার্কিং, তথ্য কেন্দ্র, ভাস্কর্য, বাগান সহ নানা স্থাপনা নির্মাণের কথা থাকলেও মাঠ ও কয়েকটি গাছের মধ্যেই সীমাবদ্ধ। নেই টিউবওয়েল, বাথরুম কিংবা শিশুদের বিনোদনের কোনো উপকরণ। প্রকল্প ঘিরে ক্ষোভ ও হতাশার কথা জানান ইকো পার্ক রক্ষা আন্দোলনের সদস্যরা। সাবেক মেয়রের পুত্র তারা দখল করতেছিল। তখন আমরা ঝালকাঠির সুধী সমাজ, সাংবাদিক এবং জনপ্রতিনিধি, ছাত্রছাত্রী সকলে মিলে জেলা প্রশাসকের কাছে গেলাম। একেবারে ভুয়া রায় তারা তাদের নিজস্ব সম্পত্তি করে নিয়ে যায়, ভুয়া কাগজপত্র তৈরি করে কোর্টকে প্রভাবিত করে সেইটি নিজের ব্যক্তিগত নামে এই ভূমিদস্যুরা তাদের নামে নিয়ে নিয়েছে। আমরা ইকো পার্ক বাস্তবায়ন করতে পারি এবং এই ঝালকাঠির সব মানুষের আমাদের সহযোগিতা আছে। এটাকে আমাদের রক্ষা করতে হবে। এখানে একটি ইকো পার্ক হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হবে। মামলা জটিলতার কথা স্বীকার করে দ্রুতই তা নিষ্পত্তির আশা করছে জেলা প্রশাসন। সরকারের পক্ষে নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি হলে আমরা জেলা প্রশাসন থেকে কয়েকটি ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব।
ঝালকাঠির ইকো পার্ক প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে, সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী দিনে জামায়াত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গতরাতে রংপুরের কাউনিয়ায় এক পথসভায় তিনি আরো বলেন, তাদের লক্ষ্য মানবিক ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা। এর জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন তারা। সমাজ বিরোধী কোনো কাজ করবেন না, মেহেরবানি করে। চাঁদাবাজি মেহেরবানি করে করবেন না। দখল বাণিজ্য করবেন না। মানুষের উপর জুলুম করবেন না। মামলা বাণিজ্য করবেন না। ঘুষখুরি করবেন না। মেহেরবানি করে ছেড়ে দেন। আল্লাহ আপনাদের ইজ্জত বাড়ায় দিবেন। আল্লাহ আপনাদের রিজেকেও বরকত দিবেন। আল্লাহ আপনাদের হায়াতেও বরকত দিবেন। আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন, আমরা শহীদদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, এই জঞ্জালগুলা সমাজ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এবার সন্ধানের লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ আটকে দিল আদালত। দেশটির সিয়াটেল ভিত্তিক বিভাগীয় বিচারক জন কোগেনার জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ অস্থায়ীভাবে আটকে দিয়েছেন। ওই আদেশকে সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করেন বিচারক। ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয় ও অরিগানো রাজ্যের আবেদনের প্রেক্ষিতে আদালত এই রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ট্রাম্পের ওই আদেশের পর যুক্তরাষ্ট্রে গণহারে সিজারের দিকে ঝুঁকছেন ভারতীয় গর্ভবতী নারীরা। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার 127 বছরের রীতি বাতিলে গত সোমবার নির্বাহী আদেশে সই করেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার মিশনে রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন ওয়ানডেতে নারী বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে সেরা 6-এ থাকতে পারে টাইগ্রেসরা। 10 দলের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন আছে 7 নম্বরে। 6 নম্বরে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে জ্যোতি নাহিদাদের পয়েন্ট সমান 21। রাতে ম্যাচ জিতলে অথবা ফলাফল না হলে 6-এ উঠে যাবে বাংলাদেশ। রাত 12টায় সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। রেঞ্জার্সকে 2-1 গোলে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের শেষ 16-র পথে এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা রেড ডেভিলরা ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকে বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে, যদিও প্রথমার্ধে কোনো গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে রেঞ্জার্সের বাটল্যান্ড নিজেদের জালেই বল পাঠালে এগিয়ে যায় ম্যানইউ। 88 মিনিটে দেদার্স সমতায় ফেরায় অতিথিদের, কিন্তু ইনজুরির সময়ে ব্রুনো ফার্নান্দেজের গোলে অসাধারণ জয় নিয়ে মাঠ ছাড়ে রুবেন আমোরিমের দল। আরেক ম্যাচে হাফেনহেইমকে 3-2 গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিগত 15 বছরে সব নির্বাচন ও শেখ হাসিনার দেখানো উচ্চ প্রবৃদ্ধির তথ্য ভুয়া ছিল, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাতে লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। 6 মাসে বন্ধ হয়েছে 1.5 শতাধিক পোশাক কারখানা, আরো 150টি ঝুঁকিতে। সংকট সমাধানে বিশেষায়িত টাস্ক ফোর্স গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। এবং মামলা জটিলতায় 22 বছরেও শেষ হয়নি ঝালকাঠির ইকো পার্ক প্রকল্পের কাজ। হতাশ ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুতই কাজ শেষ করার আশ্বাস প্রশাসনের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।